সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি উর্মিলা বড়ুয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারাতজু ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সামনের দিনগুলোতেও এই করোনা মহামারীতে তোমরা ভালো থাকার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স 4th ইয়ারে আছো, বিবিএ অনার্স 4th ইয়ারে, তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার টু এই চ্যাপ্টারটার নাম হলো ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এই চ্যাপ্টারের উপর আমি আজকে পাঠদান করব। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো ক্যাপিটাল বাজেটিং বলতে কি বোঝায়। ক্যাপিটাল বাজেটিং হলো আসলে একটি ম্যানেজারিয়াল টুল, অর্থাৎ ম্যানেজারিয়াল একটা হাতিয়ার হলো এই ক্যাপিটাল বাজেটিং। একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের মূল কাজ হলো এমন একটা ভালো ইনভেস্টমেন্ট পলিসি অথবা ইনভেস্টমেন্ট প্রপোজালকে খুঁজে বের করা, যে ইনভেস্টমেন্ট প্রপোজালটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখান থেকে ভালো রেট অফ রিটার্ন পাওয়া যাবে, স্যাটিসফ্যাক্টরি একটা ক্যাশ ফ্লো পাওয়া যাবে। তাহলে এই ফাইন্ড আউটের ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজালকে খুঁজে বের করার ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিং ফাইন্যান্সিয়াল ম্যানেজারকে হেল্প করে, অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এখানে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজারের হাতিয়ার হিসেবে কাজ করে। তার মানে আমরা বুঝতে পারছি ক্যাপিটাল বাজেটিংয়ের মাধ্যমে কোন একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল থেকে বা ইনভেস্টমেন্ট পলিসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি পরিমাণ ভালো রিটার্ন পাওয়া যাবে অথবা স্যাটিসফ্যাক্টরি ক্যাশ ফ্লো পাওয়া যাবে। তাহলে আমরা ক্যাপিটাল বাজেটিংকে এভাবে উপস্থাপন করতে পারি: ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং ইনভেস্টমেন্ট প্রজেক্টস হুজ আর এক্সপেক্টেড বিয়ন্ড 1 year। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টা জানবো প্রসেস অফ ক্যাপিটাল বাজেটিং, অর্থাৎ ক্যাপিটাল বাজেটিংয়ের প্রসেসটা কিভাবে করা হয়, ক্যাপিটাল বাজেটিং ফুল প্রসেসটা কিভাবে হয়ে থাকে। প্রথমে যে ধাপ সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এই ধাপে ক্যাপিটাল বাজেটিংয়ের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রপোজাল থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো ইনভেস্টমেন্টের সুযোগ থাকতে পারে। এই বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট সুযোগগুলো আইডেন্টিফাই করে ম্যানেজারিয়াল পোস্টে যারা হাই লেভেলে আছে, হাই লেভেল থেকে লো লেভেল পর্যন্ত যারা ম্যানেজারিয়াল পোস্টে আছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে যারা আছে, তারা যে কেউ কিন্তু যে কোনো লেভেল থেকে এই বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজালকে কী করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। তাদের আইডেন্টিফাই করা বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রপোজালকে তারা আবার কি করে, অ্যানালাইসিস করে। অ্যানালাইসিসের মাধ্যমে কিছু ইনভেস্টমেন্ট প্রপোজালকে তারা সিলেক্ট করে। এই যে ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোকে সিলেক্ট করা হয় সেগুলোকে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য তারা প্ল্যানিং কমিটির কাছে পাঠিয়ে দেয়, অর্থাৎ প্ল্যানিং কমিটির কাছে সাবমিট করে। সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে স্ক্রিনিং। এই ইনভেস্টমেন্ট প্রপোজাল যেগুলো প্ল্যানিং কমিটির কাছে এসেছে, সেই প্ল্যানিং কমিটি এই ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোকে স্ক্রিনিং করে। স্ক্রিনিংয়ে তারা মূলত যে কাজটা করে, এই ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোর সাথে ফাইন্যান্সিয়াল রিসোর্সের তারা কম্পেয়ার করে, অর্থাৎ কোনো একটা ইনভেস্টমেন্ট প্রপোজালকে যদি অ্যাপ্লাই করা হয়, সেই অ্যাপ্লিকেশনের জন্য, অ্যাপ্লাইটা করার জন্য, ওই খাতটাকে কাজে লাগানোর জন্য যে পরিমাণ টাকা লাগবে, অর্থাৎ ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ওই কোম্পানির আছে কি না, অর্থাৎ রিসোর্স, ফাইন্যান্সিয়াল রিসোর্স এবং ইনভেস্টমেন্টের মধ্যে, ইনভেস্টমেন্ট কস্টের মধ্যে এখানে তোমার গ্যাপটাকে কমানোর চেষ্টা করা হয়। যে ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে, যে ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার মতো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে, সেই ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোকে কি করা হবে, বেছে নেওয়া হবে। আর যেসব ইনভেস্টমেন্ট প্রপোজালের ফাইন্যান্সিয়াল সাপোর্ট কোম্পানির নাই, অর্থাৎ যে খাতে ইনভেস্টমেন্ট করার মতো ফাইন্যান্সিয়াল সাপোর্ট কোম্পানির নাই, সেই খাতগুলোকে কি করা হবে, রিজেক্ট করা হবে এই স্ক্রিনিং ধাপটাতে। পরবর্তী যে ধাপটা আসছে সেটা হচ্ছে ইভালুয়েশন। এই ধাপে এসে ইনভেস্টমেন্ট প্রপোজাল যেগুলোকে তারা এর পূর্ববর্তী ধাপে সিলেক্ট করেছে, সেগুলোকে তারা আবার কি করবে, ইভালুয়েট করবে কয়েকটি মেথড অ্যাপ্লাই করে। যেমন ধরো পেব্যাক পিরিয়ড মেথড, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। এই মেথডগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই মেথডগুলোর মাধ্যমে তারা ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোকে ইভালুয়েট করবে। 3 ধরনের এই ইনভেস্টমেন্ট প্রপোজাল ইভালুয়েশন হয়ে থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে
ইন্ডিপেন্ডেন্ট প্রপোজাল। ইন্ডিপেন্ডেন্ট প্রপোজাল বলতে সেই প্রপোজাল বা ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোকে বোঝানো হয় যে ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোর সাথে অন্য কোনো ইনভেস্টমেন্ট প্রপোজালের কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ এগুলো স্বাধীনভাবে কাজ করে। এই ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো ম্যানেজারদের দ্বারা হয় অ্যাকসেপ্ট হবে, না হলে রিজেক্ট হবে। অ্যাকসেপ্ট হবে কোনটা, যেটা থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা আছে সেটা অ্যাকসেপ্ট করা হবে, আর যেটা থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা নেই সেটাকে ডিরেক্টলি কী করা হবে, রিজেক্ট করা হবে। এরপর যে ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে সেটা হচ্ছে কন্টিনজেন্ট অফ ডিপেন্ডেন্ট প্রপোজাল। এর আগেরটা আমরা বলেছি ইন্ডিপেন্ডেন্ট প্রপোজাল, আর এখন বলছি কি ডিপেন্ডেন্ট প্রপোজাল। অর্থাৎ কোনো একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল যখন অন্য আরও কয়েকটা ছোট ছোট ইনভেস্টমেন্ট প্রপোজালের সাথে সম্পর্কিত থাকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট থাকে, তখন সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট প্রপোজাল। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ প্রেজেন্ট করি, ধরো একটা কোম্পানির মেশিন প্ল্যান্ট, যেটা মেশিনারি প্ল্যান্ট, সেই মেশিনারি প্ল্যান্টটাকে তারা এক্সপান্ড করতে চাচ্ছে, অর্থাৎ সম্প্রসারণ করতে চাচ্ছে। অর্থাৎ তাদের যে মেশিনারি প্ল্যান্টটা বর্তমানে আছে সেটাকে তারা আরও সম্প্রসারিত অর্থাৎ বড় করতে চাচ্ছে। তাহলে এটা তোমরা দেখতে পারছো, এটা হচ্ছে একটা বড়সড় ইনভেস্টমেন্ট প্রপোজাল। এখন এই ইনভেস্টমেন্ট প্রপোজালটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে তাদেরকে আরও কয়েকটা ছোট ছোট ইনভেস্টমেন্ট প্রপোজাল নিতে হবে। মেশিনারি প্ল্যান্টটাকে যদি এক্সপান্ড করতে হয় তাহলে তার একটা নতুন বিল্ডিং লাগবে, তার মানে একটা নিউ বিল্ডিং কনস্ট্রাকশন, এই ইনভেস্টমেন্ট প্রপোজালটাকেও কোম্পানিকে নিতে হবে। আবার এই মেশিনারিটাকে কাজে লাগানোর জন্য তাদেরকে কি লাগবে, ম্যান পাওয়ার লাগবে, অর্থাৎ নতুন করে ম্যান পাওয়ার তাদের প্রয়োজন হবে। তাহলে এই যে ম্যান পাওয়ার সিলেক্ট করা, এটাও আরেকটা ইনভেস্টমেন্ট প্রপোজাল। তাহলে মেশিনারি প্ল্যান্টের এক্সপ্লানেশন, এই প্রপোজালটা ছোট দুইটা আরও নিউ বিল্ডিং, নতুন বিল্ডিং কনস্ট্রাকশন এবং এই যে ম্যান পাওয়ারের সিলেকশন, এই দুইটা ইনভেস্টমেন্ট প্রপোজালের সাথে কি ডিপেন্ডেন্ট অর্থাৎ সম্পর্কযুক্ত। এটাকে আমরা বলবো কন্টিনজেন্ট অফ ডিপেন্ডেন্ট প্রপোজাল। পরবর্তী যে প্রপোজালটা আসছে সেটা হচ্ছে পার্শিয়ালি এক্সক্লুসিভ প্রপোজাল। এই ধরনের প্রপোজালগুলো মার্কেটে সাধারণত অন্য যে ইনভেস্টমেন্ট প্রপোজাল বা ইনভেস্টমেন্টের খাত থাকে সেগুলোর সাথে কম্পিট করে, অর্থাৎ কম্পিটিশন করে, যার কারণে এই ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজাল নেওয়ার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজাররা অ্যানালাইসিস করে দেখে মার্কেটে এগুলোর কী ধরনের ডিমান্ড আছে এবং এখান থেকে মার্কেটে কী পরিমাণ রেট অফ রিটার্ন পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, ইভ্যালুয়েশনের পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে ফিক্সিং প্রপার্টি। পরবর্তী এই ধাপে এসে ফিক্সিং প্রপার্টিতে এসে তোমার যেটা করে থাকে প্ল্যানিং কমিটি একটা প্রেডিক্ট করে, তারা একটা আগাম একটা চিন্তাভাবনা করে নেয় যে এই কোন প্রপোজাল থেকে কি পরিমাণ প্রফিট পাওয়া যাবে। যে প্রপোজাল থেকে ভালো প্রফিট পাওয়া যাবে, গুড প্রফিট পাওয়া যাবে, সেই প্রপোজালগুলোকে তারা সিলেক্ট করে এবং যেগুলো থেকে ভালো রেট অফ রিটার্ন অথবা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে না সেগুলোকে তারা রিজেক্ট করে, অর্থাৎ অ্যানালাইসিসের মাধ্যমে তারা দেখে কোন প্রপোজাল থেকে কি পরিমাণ প্রফিট পাওয়া যেতে পারে। শিক্ষার্থীরা, এর পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল। এখানে এসে প্ল্যানিং কমিটি বিভিন্ন বিষয়ের উপর হেল্প নিয়ে, যেমন প্রফিটেবিলিটি, ইকোনমিক কনস্টিটিউয়েন্টস, ফাইন্যান্সিয়াল ভায়োলেবিলিটি, মার্কেট কন্ডিশন, এগুলোর উপর বেস করে অর্থাৎ এগুলোর সাহায্যে তারা ফাইনালি কিছু ইনভেস্টমেন্ট প্রপোজালকে সিলেক্ট করে না, অর্থাৎ ফাইনালি তারা ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোকে অ্যাপ্রুভ দিয়ে থাকে। এই অ্যাপ্রুভ করা ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো পরবর্তী ধাপে ইমপ্লিমেন্টেশনের জন্য এই প্ল্যানিং কমিটি আবার যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজার আছে অর্থাৎ ম্যানেজমেন্ট কমিটির কাছে পাঠিয়ে থাকে। পরবর্তী ধাপ যেটা ইমপ্লিমেন্টিংয়ে এসে ম্যানেজমেন্ট কমিটি প্ল্যানিং কমিটি থেকে যে ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো পায়, যে সিলেক্টেড করা ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো পায়, সেগুলোকে তারা কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেই কাজটা ম্যানেজারিয়াল কমিটি করে থাকে। এই ইমপ্লিমেন্টেশনের জন্য কি রেসপন্সিবিলিটি, কোন ধরনের দায়িত্ব কার কিভাবে পালন করতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, এটার একটা পুরোটা প্ল্যান তারা নিয়ে থাকে যাতে ইমপ্লিমেন্টেশনের পিছনে কস্টটা কি করা যায়, রিডিউস করা যায়, অর্থাৎ অপারেটিং কস্টটাকে রিডিউস করা যায় এবং খুব স্বল্প সময়ের মধ্যে এই ইনভেস্টমেন্ট প্রপোজালগুলোকে কি করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়। শিক্ষার্থীরা, এর পরবর্তী যে ধাপটা আসছে সেটা হচ্ছে পারফরমেন্স রিভিউ অফ ফিডব্যাক, অর্থাৎ লাস্ট এই পর্যায়ে এসে ম্যানেজারাল কমিটি দেখে অ্যাকচুয়াল যে
রিটার্নটা রেজাল্টটা পাওয়া যাচ্ছে, সে রেজাল্টটাকে তারা কম্পেয়ার করে তাদের আগে থেকে আইডেন্টিফাই করা স্ট্যান্ডার্ড রেজাল্টের সাথে। অর্থাৎ ওই ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো অ্যাপ্লিকেশনের পরে যে অ্যাকচুয়াল রিটার্নটা পাচ্ছে, সেই অ্যাকচুয়াল রিটার্নটাকে রেজাল্টটাকে তারা স্ট্যান্ডার্ড রেজাল্টের সাথে কম্পেয়ার করে দেখে। যদি দেখে যে স্ট্যান্ডার্ড রেজাল্টের সাথে ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাহলে সেটাকে তারা কি করে, সেটাকে তারা বেছে নেয়। আর যদি দেখা যায় যে স্ট্যান্ডার্ড রেজাল্টের চেয়ে তোমার অ্যাকচুয়াল রেজাল্টটা অনেক কম হচ্ছে, তখন সেটাকে কি করা হয়, রিজেক্ট করা হয়। এভাবে সম্পূর্ণ ক্যাপিটাল বাজেটিংয়ের প্রসেসটা সম্পূর্ণ করা হয়। শিক্ষার্থীরা, এরপর আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মেথডস অফ ক্যাপিটাল বাজেটিং অফ ইভালুয়েশন, অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং ইভালুয়েশনের মেথডগুলো। তোমরা এটা দেখেছো এই ধাপটাতে, ইভালুয়েশন মেথডগুলো। ইভালুয়েশনের যে কয়টা মেথডের কথা বলেছিলাম আমি, পেব্যাক পিরিয়ড মেথড, আরও আছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড, এই মেথডগুলো আছে। এই মেথডের মধ্যে আমি আজকে পেব্যাক পিরিয়ড মেথড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং পেব্যাক পিরিয়ড মেথড থেকে আমি বোঝার জন্য ছোট করে একটা অঙ্ক করাবো। পরবর্তী ক্লাসে এই পেব্যাক পিরিয়ড মেথডের উপর আমি একটা ডিটেলস একটু বড় অঙ্ক করাবো, এবং পরবর্তী ক্লাসে তোমাদের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের উপরও একটা ম্যাথ করে বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, তাহলে আসা যাক ইভালুয়েশন মেথডে। আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি মেথডস অফ ক্যাপিটাল বাজেটিং অফ ইভালুয়েশন। তার মধ্যে আজকে আমি আলোচনা করব পেব্যাক পিরিয়ড মেথড নিয়ে, যেটাকে সংক্ষেপে বলে পিবিপি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানার চেষ্টা করব পেব্যাক পিরিয়ড মেথডটা কি। পেব্যাক পিরিয়ড মেথডে একটা ইনভেস্টমেন্ট, অর্থাৎ একটা ইনভেস্টমেন্ট মানে একটা ক্যাপিটাল, যেটা দিয়ে একটা পলিসি বা একটা প্রজেক্ট শুরু হয়। এই ইনভেস্টমেন্টের টাকাটা তুলে নিতে কতটুকু সময় লাগবে, কতটুকু সময়ের মধ্যে ইনভেস্টমেন্টের টাকাটা কোম্পানি রিটার্ন পাবে, সেই সময়টাকে কাউন্ট করা হয় পেব্যাক পিরিয়ড মেথডে। অর্থাৎ ধরা যাক তুমি একটা মুদির দোকান শুরু করেছো কত টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে। তাহলে 50,000 টাকা হচ্ছে তোমার এই দোকানের পিছনে ইনভেস্টমেন্ট, অর্থাৎ তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 টাকা। এখন তোমার প্রতিদিনে কিছু না কিছু জিনিস কি হচ্ছে, ক্রয় বিক্রি হচ্ছে। এই ক্রয় বিক্রির মাধ্যমে প্রতিদিনে তোমার কি আসছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, তোমার কাছে ক্যাশ টাকা আসছে। এভাবে প্রতিদিনের টাকা আসার মধ্য দিয়ে একটা সময় এসে দেখা যাবে তুমি তোমার 50,000 টাকা টোটাল রিটার্ন পেয়ে যাচ্ছ। ধরো 1 বছরের মধ্যে দেখা যাচ্ছে তোমার সেই 50,000 টাকা উঠে গেল, তুমি 50,000 টাকা রিটার্ন পেয়ে গেলা। তোমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ছিল, সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্টের রিটার্ন তুমি পেয়েছো। এই পিরিয়ডটাকে, এই সময়টাকে ফাইন্ড আউট করার মেথডটাই হলো পেব্যাক পিরিয়ড মেথড। শিক্ষার্থীরা, এই পেব্যাক পিরিয়ড মেথডের কিছু মেরিট আছে, কিছু ডিমেরিট আছে, অর্থাৎ এটার কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে। যেহেতু এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের রিটার্নের টাইম ফ্রেমটা বের করা হয়, এটার একটা মেরিট হলো এটা বের করাটা খুব ইজি, অর্থাৎ এই মেথডটা অ্যাপ্লাই করা, ক্যালকুলেট করাটা খুব সহজ একটা উপায়। এটা একটা মেরিট, একটা সুবিধা। এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা ফার্দার ইমপ্রুভমেন্ট হিসেবে কাজ করে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথডের। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা লস পসিবিলিটিটাকে কমিয়ে থাকে। শিক্ষার্থীরা, এই পেব্যাক পিরিয়ড মেথডের এখন আমরা ডিমেরিটগুলো নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ এটার অসুবিধাগুলো নিয়ে। এটার একটা অসুবিধা হলো এটা ইগনোর করে তোমার মানির টাইম ভ্যালুটাকে। কিভাবে ইগনোর করে, তুমি যে মুদির দোকানটা 50,000 টাকা দিয়ে শুরু করেছো, তোমার ইনভেস্টমেন্টটা, তুমি 1 বছর পরে সেটার কি পাচ্ছ, রিটার্ন পাচ্ছ। এই 1 বছর সময়টাকে তুমি কাউন্ট করছো, কিন্তু 1 বছর পরে তোমার 50,000 টাকার ভ্যালু 50,000 টাকা নাও থাকতে পারে।
সেই ভ্যালুটা কি হবে, চেঞ্জ হবে। কিন্তু এই চেঞ্জটাকে এখানে কি করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। কারণ এখানে চিন্তাই করা হচ্ছে যে ইনিশিয়াল যে এখন আজকে যে আমি 50,000 টাকা ইনভেস্ট করছি, আগামী কয় বছরের মধ্যে সেই 50,000 টাকায় আমি কি পাবো, রিটার্ন পাবো। তাহলে এখানে মানির যে টাইম ভ্যালুটা সেটাকে কি সম্পূর্ণরূপে ইগনোর করা হচ্ছে, যেটা পেব্যাক পিরিয়ড মেথডের একটা ডিমেরিট। এটার আরেকটা ডিমেরিট হচ্ছে এটার পেব্যাক পিরিয়ডের পরে, অর্থাৎ যে টাকাটা তুমি রিটার্ন পাচ্ছ যে সময়ের মধ্যে ইনভেস্টমেন্টের টাকাটা, এই রিটার্ন পাওয়ার পরবর্তীতেও কিন্তু তোমার কি হচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, কোম্পানির ক্যাশ ইনফ্লো হচ্ছে। সেই ক্যাশ ইনফ্লোটাকেও এখানে কি করা হয়, ইগনোর করা হয়। এটার আরেকটা ডিমেরিট হলো এইসব কারণে দেখা যায় এই ক্যাপিটাল বাজেটিংটা, এই পেব্যাক পিরিয়ড মেথডটা ক্যাপিটাল বাজেটিংয়ে ফাইন্যান্সিয়াল ম্যানেজারকে মিসলিড করা, অর্থাৎ ভুল পথে পরিচালিত করার সম্ভাবনা থাকে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন একটা ছোট অঙ্কের মধ্য দিয়ে পেব্যাক পিরিয়ড মেথডটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা বোঝানোর চেষ্টা করব। আমি অঙ্কটা একটু লিখে দিচ্ছি। সেটা হলো আশরাফ কোম্পানি আমি শুরু থেকে শুরু করি। এটা একটা কোম্পানির নাম, অ্যাজাম্পশন। আশরাফ কোম্পানি এস্টিমেটস দ্যাট it can save টাকা 28,000 per year in cash operating cost for next 5 years. If it buys a machines at cost of টাকা 1,10,000, determine the payback শিক্ষার্থীরা, আমি প্রশ্নটা আবার বলছি। আশরাফ কোম্পানি এস্টিমেটস দ্যাট it can save টাকা 28,000 per year in cash operating cost for next 5 years if it buys a machines at cost of টাকা 1,10,000, determine the payback period। অর্থাৎ বলা হচ্ছে আশরাফ কোম্পানি যদি 1,10,000 টাকার একটি মেশিন কিনে, তাহলে সে প্রতি বছর পরবর্তী 5 বছরের প্রত্যেক বছরে 28,000 টাকা করে তার অপারেটিং কস্টকে রিডিউস করতে পারবে। তোমাকে বের করতে বলা হচ্ছে পেব্যাক পিরিয়ডটা। এখানে তুমি ইনভেস্টমেন্ট যদি খুঁজে বের করো, ইনভেস্টমেন্টটা কি, ওই কোম্পানির ইনভেস্টমেন্ট হচ্ছে এই 1,10,000 টাকা, অর্থাৎ যে মেশিনটা কিনেছে 1,10,000 টাকা দিয়ে, সেই মেশিনটা কেনাটাই হচ্ছে তার ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট থেকে সে রিটার্ন পাচ্ছে প্রতি বছরে 28,000 টাকা করে রিটার্ন পাচ্ছে। কেন বলছি, কারণ এই ইনভেস্টমেন্টের ফলে তার 28,000 টাকা করে এই ভালো মানের মেশিন, দক্ষ মেশিন ইউজ করার ফলে দেখা যাচ্ছে তার অপারেটিং কস্ট প্রতি বছর 28,000 টাকা করে রিডিউস হচ্ছে। অর্থাৎ এই 1,10,000 টাকা মেশিন কেনার ফলে সে বেনিফিট পাচ্ছে প্রতি বছরে 28,000 টাকা করে। তাহলে এই 1,10,000 টাকার রিটার্ন হিসেবে সে প্রতি বছর কত, 28,000 টাকা করে পাচ্ছে পরবর্তী 5 বছর ধরে। এখন তোমাকে পেব্যাক পিরিয়ডটা বের করতে বলা হয়েছে। তার মানে 1,10,000 টাকায়
প্রতি বছর যদি সেই 28,000 টাকা করে রিটার্ন পায় তাহলে কতটুকু সময় লাগবে তার এই 1,10,000 টাকা সম্পূর্ণ রিটার্ন পেতে। আমরা যদি স্বাভাবিক ঐকিক নিয়মেই অঙ্কটা করি তাহলে দেখা যাচ্ছে 28,000 টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে 1 ইয়ারে। তাহলে 1 টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 28,000। এরপর 1,10,000 টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে কত? কয় বছরে? 1 ইন্টু 1,10,000 ডিভাইডেড বাই 28,000। তার মানে 1,10,000কে যদি আমি 28,000 দিয়ে কী করি ডিভাইড করি তাহলে এই 1,10,000 ফুল ইনভেস্টমেন্টটা রিটার্ন আমি কয় বছরের মধ্যে পাচ্ছি সেটা বের হয়ে আসছে। দেখা যাচ্ছে এটা হচ্ছে 3.93 ইয়ার্স, অর্থাৎ 3.93 ইয়ারের মধ্যে আমি 1,10,000 টাকার রিটার্ন পেয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা এটা দেখবা এখানে ইভেন ক্যাশ ফ্লো হচ্ছে। ইভেন ক্যাশ ফ্লো মানে প্রতি বছর সমপরিমাণ রিটার্ন বা বেনিফিট পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রথম বছর যেখানে 28,000 টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে পরবর্তী বছরও সেম কিন্তু 28,000 টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে। অর্থাৎ রিটার্নের কোনো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এটাকে আমরা বলি ইভেন ক্যাশ ফ্লো। ইভেন ক্যাশ ফ্লো হওয়াতে আমরা ম্যাথটা কিন্তু খুব সহজে করে ফেলতে পেরেছি। যেহেতু প্রতি বছরে 28,000 করে পাওয়া যাচ্ছে, 1,10,000 পেতে 1,10,000কে যদি আমি 28,000 দিয়ে ভাগ করি তাহলে কয় বছর সময় লাগছে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারছি। এটাকে যখন আমরা সূত্রের মাধ্যমে প্রেজেন্ট করব সেটা হলো পিবিপি মানে পে ব্যাক পিরিয়ড। এটা সংক্ষেপে কিসে আছে? ইভেন ক্যাশ ফ্লোতে। অঙ্কটা আছে ইভেন ক্যাশ ফ্লোতে। প্রতি বছর সমপরিমাণ রিটার্ন পাওয়া যাচ্ছে ইকুয়াল টু নিট ক্যাশ আউটলে ডিভাইডেড বাই নিট ক্যাশ বেনিফিট, অর্থাৎ NCO ডিভাইডেড বাই NCB। নিট ক্যাশ আউটলে বলতে ইনভেস্টমেন্টটাকে বোঝানো হয়েছে। এখানে কত টাকা সেটা? 1,10,000 ডিভাইডেড বাই নিট ক্যাশ বেনিফিট, অর্থাৎ ওই ইনভেস্টমেন্ট থেকে কি পরিমাণ বেনিফিট পাওয়া যাচ্ছে, প্রতি বছর পাওয়া যাচ্ছে কত করে? 28,000 করে। তাহলে কয় বছর সময় লাগছে? 3.93 ইয়ার্স। শিক্ষার্থীরা আজকে আমরা ইভেন ক্যাশ ফ্লোর মধ্য দিয়ে পে ব্যাক পিরিয়ডটা বের করেছি। আগামীকালকের ক্লাসে আমি তোমাদেরকে এই পে ব্যাক পিরিয়ড মেথডে আনইভেন ক্যাশ ফ্লোতে, অর্থাৎ এই বছর আসলো 10,000 টাকা রিটার্ন, পরবর্তী বছর আসলো আবার 12,000, আবার পরবর্তী বছর আসলো 6,000। এই রিটার্ন যখন আনইভেন ক্যাশ ফ্লো হবে সেই ক্ষেত্রে আমরা পে ব্যাক পিরিয়ডটা কীভাবে বের করব সেটা আমরা দেখব এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের উপর আমরা একটা ম্যাথ করব। শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমাদেরকে ধন্যবাদ, ভালো থাকবে।